নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে এবং কোন কোন জায়গায় দেশীয় প্লেয়ারদের ইনক্লুশন হলে ইস্টবেঙ্গলের স্কোয়াডটা দাঁড়িয়ে যাবে সেই সব বিষয়বস্তু নিয়ে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের অ্যানালাইসিস ও আপডেট পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখনো অবধি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার রয়েছে হিজাজি মাহের, সাউল ক্রেসপো, ক্লেটন সিলভা এবং বর্তমানে যেই দুজন প্লেয়ার অ্যাড হয়েছে, একজন হচ্ছে আইএসএল এর গোল্ডেন বুট উইনার ডিমিট্রিয়াকস ডায়ামান্টাকস ও আরেকজন আইএসএল এর হাইস্ট অ্যাসিস্ট টেকার মাধি তালাল। তো বন্ধুরা, ডিমিট্রিয়াকস ডায়ামান্টাকস ও মাধি তালালের ইনক্লুশনের ফলে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আপ যে আইএসএল এর অন্যতম সেরা অ্যাটাকিং লাইন আপ হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও তাদের সাথে রয়েছে নন্দা, মহেশ, ডেভিড, বিষ্ণু, সায়ন ও অমনের মতো প্লেয়ার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরবর্তী সিজনে ইস্টবেঙ্গলকে কাউন্টার অ্যাটাকে আটকানো অনেক টিমের পক্ষেই কঠিন হয়ে দাঁড়াবে। এছাড়াও আগের সিজনে ইস্টবেঙ্গলের যে মেন স্ট্রাইকার ছিল ক্লেটন সিলভা, তাকে হয়তো আমরা পরবর্তী সিজনে সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসাবে আসতে দেখতে পাবো, কারণ ডিমিট্রিয়াস ডায়ামান্টাকসকে নেওয়া হয়েছে ফার্স্ট চয়েস স্ট্রাইকার হিসাবে। তাই সেকেন্ড হাফেই হয়তো ক্লেটন সিলভাকে আসতে হবে। এবার রিয়েল মাদ্রিদে জোসুলু এসে সেকেন্ড হাফে যেরকম একটা ইম্প্যাক্টফুল গেম খেলে দেয় এবং রিয়েল মাদ্রিদকে অনেক ম্যাচ নিজের দক্ষতায় জিতিয়ে দেয়, সেরকম গেম যদি ইস্টবেঙ্গলের হয়ে ক্লেটন সিলভা খেলে দিতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই বিষয়টা সোনায় সোহাগা হতে পারে। অনেক জায়গায় শোনা যাচ্ছে জর্ডান এলসের সাথে ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। তাকে পরবর্তী সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখলেও দেখা যেতে পারে। আমার মনে হয় জর্ডান এলসেকে এএফসি এবং সুপার কাপ এই দুটো টুর্নামেন্টের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে। যদি মাঝপথে কোনো প্লেয়ারের ইনজুরি হয়, তাহলে আমরা সেই প্লেয়ারের পরিবর্তে জর্ডান এলসেকে স্কোয়াডে দেখলেও দেখতে পারি। এছাড়াও শোনা যাচ্ছে অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলে প্রায় কনফার্ম হয়ে গেছে। এবার অ্যালেক্স সাজি যদি ইস্টবেঙ্গলে আসে, তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা অনেকটাই সেটেল হয়ে যাবে, কারণ অ্যালেক্স সাজি সেন্ট্রাল ব্যাকও খেলতে পারে, রাইট ব্যাকও খেলতে পারে এবং বিগত সিজনে সে হায়দ্রাবাদের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। হয়তো একজন লেফট ব্যাক বা রাইট ব্যাককে নিয়ে নিলে ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে, কারণ ইস্টবেঙ্গল এবছর স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য অ্যালেক্স সাজিকে নিচ্ছে। এছাড়াও প্রভাত লাকড়ার মতো প্লেয়ার রয়েছে। তাই ইস্টবেঙ্গলের স্কোয়াডের এখনো অবধি সবথেকে দুর্বল জায়গা হচ্ছে মিডফিল্ড। এই জায়গাটায় ইস্টবেঙ্গলকে জোরালোভাবে নজর দেওয়া উচিত। মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী ছাড়া ভালো ইন্ডিয়ান কোনো অপশন নেই। আমার মনে হয় ডায়ামান্টাকস ডিলটার জন্য আমরা যতদিন অপেক্ষা করেছি বা এই বিষয়টা নিয়ে যতটা সরগরম ছিল, এবার হয়তো আপুইয়ার বিষয়টা নিয়ে এরকমই সরগরম হতে চলেছে। এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল আপুইয়াকে পাওয়ার জন্য কতটা সাকসেসফুল ভাবে যেতে পারে। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আরেকটা যে বিদেশি কোটা বাকি রয়েছে, সেখানে একজন সেন্ট্রাল ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার আসবে। তো সেই প্লেয়ারটি একজন ভালো পাসার হওয়া উচিত। আগেরবার পার্দো যেরকম ছিল, পার্দো কিন্তু যথেষ্ট ভালো পাস খেলতে পারত এবং তার বল স্ন্যাচিং এবিলিটি থাকতে হবে। আর মিডফিল্ড যদি কোনো টিমের পক্ষে থাকে, আমার মতে 50% ম্যাচ ওখানেই জিতে যায় সেই টিমটা। তাই আমার মতে স্কোয়াডটাকে পুরোপুরি দাঁড় করানোর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এবার মিডফিল্ডের দিকে তাকানোর সময় চলে এসছে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের বক্তব্যের সাথে একমত হও তাহলে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।